মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইলের আগুন জ্বলছে, তেল আবিব আর ওয়াশিংটন যখন প্রতিটি হামলাকে বিজয় বলে ঘোষণা করছে, তখন নীরবে এক ভিন্ন যুদ্ধ এগিয়ে নিচ্ছে তেহরান। এটা শুধু বোমা বা বন্দুকের লড়াই নয়, এটা সময়, অর্থনীতি আর মনস্তত্ত্বের বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী সংঘর্ষ। সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের আসল ময়দান সীমান্ত নয়, বরং ধৈর্য, কৌশল আর টিকে থাকার সক্ষমতা। একদিকে দ্রুত ফল চাওয়া আক্রমণাত্মক নীতি, অন্যদিকে ধীর কিন্তু গভীর প্রভাব বিস্তারকারী কৌশল। এই দুই ভিন্ন দর্শনের টানাপোড়েনে তৈরি হচ্ছে নতুন সমীকরণ, আর এই সমীকরণই ধীরে ধীরে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র। তেল আবিব এবং ওয়াশিংটন ডিসি যেভাবে ইরানের সামরিক স্থাপনা ও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে ধারাবাহিক আঘাত চালাচ্ছে, বাহ্যিকভাবে দেখলে মনে হতে পারে যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি আমেরিকা ও ইসরায়েলের হাতেই। প্রতিটি সফল স্ট্রাইককে তারা কৌশলগত বিজয় হিসেবে উপস্থাপন করছে, কিন্তু আধুনিক সমরবিদদের দৃষ্টিতে এই অবস্থাকে বলা হয় ট্যাকটিক্যাল সাকসেস এবং স্ট্র্যাটেজিক আনসার্টেনিটি, যেখানে মাঠ পর্যায়ে সাফল্য থাকলেও সামগ্রিক যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য অস্পষ্ট থেকে যায়। সমস্যা হলো, এই ধরনের যুদ্ধনীতি দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধান দেয় না। ইসরায়েলের সামনে তাই একটি মৌলিক প্রশ্ন রয়ে যায়। তারা আঘাত করতে পারে, কিন্তু যুদ্ধের শেষ পরিণতি বা এন্ড গেম কোথায় সেটি কখনোই পরিষ্কার নয়। এক্সিস অফ রেজিস্ট্যান্স ইরান গত 2 দশকে এক ভিন্ন ধরনের কৌশলগত নেটওয়ার্ক গড়ে তুলেছে, যাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। এই নেটওয়ার্ক শুধু একটি রাষ্ট্রের সামরিক কাঠামো নয়, বরং একটি বিস্তৃত আঞ্চলিক জোট, যা লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এখানে কোনো একক নেতৃত্ব বা কেন্দ্রীয় কমান্ড সেন্টার নেই, ফলে পুরো ব্যবস্থাটি অত্যন্ত বিকেন্দ্রীভূতভাবে কাজ করে। এই কারণেই একজন শীর্ষ নেতা বা কমান্ডারকে লক্ষ্য করে আঘাত করলে পুরো নেটওয়ার্ক ভেঙে পড়ে না, বরং প্রতিটি আঘাতের পর এই কাঠামো আরো ছড়িয়ে পড়ে, আরো অদৃশ্য হয়ে যায় এবং টিকে থাকার ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে। আধুনিক সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের নেটওয়ার্ক প্রচলিত কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থার যুদ্ধনীতিকে চ্যালেঞ্জ জানায় এবং প্রতিপক্ষের জন্য দীর্ঘমেয়াদে স্থায়ী সামরিক সাফল্য অর্জন করা অনেক বেশি জটিল করে তোলে। কারণ এখানে লক্ষ্য ধ্বংস নয়, বরং টিকে থাকা ও পুনর্গঠনের সক্ষমতা বজায় রাখা। এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জটিল সমীকরণ। বিশেষজ্ঞদের একাংশ তেল আবিব এবং ওয়াশিংটন ডিসি এর বর্তমান সামরিক কৌশলকে স্ট্র্যাটেজিক প্যারালাইসিস হিসাবে ব্যাখ্যা করেছেন। এই ধারণার মূল অর্থ হলো, আক্রমণ চলছে, ক্ষতি হচ্ছে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য বা যুদ্ধ শেষ করার বাস্তব রূপরেখা অনুপস্থিত। প্রতিটি স্ট্রাইক একটি সামরিক চাপ তৈরি করতে পারলেও দীর্ঘমেয়াদে সেটি একটি স্থায়ী সমাধান তৈরি করতে পারছে না। অনেক বিশ্লেষকের মতে এই পরিস্থিতি অনেকটা এমন, গাছের ডাল বারবার কাটা হচ্ছে কিন্তু শেকড় অক্ষত থেকে যাচ্ছে, আর সেই শেকড় থেকেই আবার নতুন করে ডালপালা গজিয়ে উঠছে। আর সেই শেকড়কে তারা ইরানের কেন্দ্রীয় ক্ষমতার প্রতীক হিসাবে দেখছেন, যা তেহরানে অবস্থিত। ফলে যুদ্ধ যত এগোচ্ছে, ততই এক ধরনের কৌশলগত অচলাবস্থা তৈরি হচ্ছে। আক্রমণকারীরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিপক্ষকে কিভাবে থামাতে হবে বা চূড়ান্তভাবে কি অর্জন করতে চায় সে বিষয়ে স্পষ্ট কোনো রোডম্যাপ তাদের মাঝে দেখা যাচ্ছে না। এই সংঘাত এখন শুধু সীমান্তে নেই, এটা প্রবেশ করেছে বিশ্ব অর্থনীতির ভেতরে, বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় প্রতিদিন। ইরান যদি এখানে চাপ তৈরি করে বসে থাকে, তাহলে তেলের দাম বাড়বেই, আর তার প্রভাব পড়বে শুধু ইউরোপ থেকে আমেরিকা নয়, বরং ব্রাজিল থেকে বাংলাদেশ পর্যন্ত। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ ইতিমধ্যে সতর্ক করেছে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক মন্দা আসতে পারে। অর্থাৎ ইরান সরাসরি যুদ্ধ না করেও শত্রুর অর্থনীতিকে আঘাত করতে পেরেছে। একসময় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে
ইউনাইটেড স্টেটস বা আমেরিকার প্রভাব ছিল প্রায় একচ্ছত্র। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ক্ষমতার ভারসাম্যে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। চায়না এবং রাশিয়া ধীরে ধীরে নতুন কৌশলগত সমীকরণ তৈরি করছে, যেখানে শক্তির কেন্দ্র আর একক কোনো রাজধানীতে সীমাবদ্ধ নেই। বিশেষ করে চীন ইতিমধ্যেই ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি অবকাঠামো ও বাণিজ্য চুক্তিতে যুক্ত হয়েছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবকে অনেকটাই দুর্বল করে দিচ্ছে। অন্যদিকে রাশিয়া সামরিক সহযোগিতা ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে এই নতুন ব্লকে নিজেদের অবস্থান শক্ত করছে। এর ফলে ইরানের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করার প্রচলিত মার্কিন কৌশল আগের মতো কার্যকর থাকছে না। অপরদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও এখন বহুমুখী পররাষ্ট্র নীতির দিকে ঝুঁকছে, যেখানে তারা একক শক্তির উপর নির্ভর না করে বিকল্প জোট ও অংশীদারিত্ব গড়ে তুলছে। এই পরিবর্তন বৈশ্বিক শক্তির কাঠামো আরো জটিল ও বহুমুখী করে তুলেছে। দক্ষিণ লেবানন এবং গাজায় বেসামরিক হতাহতের ঘটনা বিশ্বজুড়ে নতুন বিতর্ক তৈরি করেছে। ইউরোপিয়ান কাউন্সিল ইতিমধ্যে কিছু হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলের জন্য এটা একটা বড় সংকেত, কারণ আধুনিক যুদ্ধে শুধু সামরিক জয় যথেষ্ট নয়, গ্লোবাল পারসেপশনও সমান গুরুত্বপূর্ণ। ট্রাম্প অলরেডি ঘোষণা করেছেন তিনি মধ্যস্থতা করে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর করেছেন লেবানন ও ইসরায়েলের মধ্যে। এখন দেখার বিষয় এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয়। যখন সরাসরি যুদ্ধ কঠিন হয়ে যায়, তখন যুদ্ধে প্রবেশ করে অদৃশ্য জগতে মোসাদ এবং সিআইএ বনাম ইরানের গোয়েন্দা ইউনিট। এদের মধ্যে সাইবার আক্রমণ, নাশকতা, তথ্যযুদ্ধ সবকিছু মিলিয়ে এখন যুদ্ধ এক নতুন মাত্রা পেয়েছে। কিন্তু এখানেও ইরান ধীরে ধীরে প্রতিরোধ থেকে আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে। অর্থাৎ শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ হচ্ছে সাইবার জগতেও। আজকের যুদ্ধ আর শুধু বোমা ফেলার সংখ্যা দিয়ে নিরূপণ করা হয় না, এটা মাপা হয় কে বেশি সময় টিকে থাকতে পারে, কে বেশি চাপ সহ্য করতে পারে, আর কে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলতে পারে। এই লং গেমে ইরান খেলছে ধৈর্যের সাথে, আর তেল আবিব ও ওয়াশিংটন ডিসি ক্রমশ জড়িয়ে পড়ছে এক জটিল গোলক ধাঁধায়, যেখান থেকে বের হওয়া সহজ নয়। যুদ্ধের ময়দানে ধোঁয়া এখনো উঠছে, কিন্তু আসল আগুন জ্বলছে অর্থনীতি, কূটনীতি আর মনস্তত্ত্বের ভেতরে। প্রশ্নটা এখন আর কে জিতছে বা কে জিতবে সেটা নয়, প্রশ্নটা হলো শেষ পর্যন্ত কে টিকে থাকবে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।